সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দলীয় প্রার্থী, শরিক এবং যুগপৎ সঙ্গীদেরকে নিয়ে বিএনপি তাদের ৩০০ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করে ফেলেছে। দলীয় প্রার্থী কোথায় কোথায় হচ্ছে এবং কোথায় কোথায় তারা হচ্ছে যুগপৎ সঙ্গী এবং শরিকদেরকে ছাড় দিচ্ছে, এই তালিকা এখন বিএনপির নেতাকর্মীদের হাতে রয়েছে। তবে এখনও ঘোষণা দেয়নি। রবিবার কিংবা সোমবার বিএনপি এই বিষয়ে ঘোষণা দিবে, চূড়ান্ত তালিকাটি গণমাধ্যমে প্রকাশ করবে। এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে, ২৭৫টির মতো আসনে বিএনপি দলীয় প্রার্থী দিচ্ছে এবং বাকি ২৫টির মতো আসনে তারা হচ্ছে শরিক এবং যুগপৎ সঙ্গীদেরকে ছাড় দিচ্ছে। তবে দলীয় প্রার্থী ২৭৫ থেকে ৮০ হইতে পারে, এটাই এখন পর্যন্ত জানা যাচ্ছে। আমার কথা সেটা না, বিএনপি যে দুজন হেভিওয়েট প্রার্থীকে যে হচ্ছে যারা নির্বাচন করলে, যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে, ধানের শীষ নিয়ে নির্বাচন করলে যারা জয়ী হবেন, এমনকি তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করলেও তারা জয়ী হবার সম্ভাবনা অনেক বেশি। এরকম দুজন হেভিওয়েট প্রার্থীকে যে বিএনপি মনোনয়ন দেয়নি, দুই ধাপে তারা ২৭২টি আসনে মনোনয়ন ঘোষণা করলেও ওই দুজনকে মনোনয়ন দেয়নি। এবার কি শেষ তালিকায় কি সেই দুজনের নাম আছে কিনা সেটা নিয়ে আমি কথা বলবো। এখন পর্যন্ত যে ইঙ্গিত সূত্র মতো যেসব তথ্য পাওয়া গেছে, সেই তথ্যের বরাত দিয়ে আমি বলবো রুমিন ফারহানা এবং আশরাফ উদ্দিন নিজান। রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে বিএনপির মনোনয়ন চাচ্ছিলেন, তবে ২ দফা হচ্ছে বিএনপি হচ্ছে এই প্রথমে ২৩৭, পরের বার ৩৬টি আসনে বিএনপি মনোনয়ন ঘোষণা করলেও রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়া হয়নি। এবং লক্ষ্মীপুর ৪ আসন, কমলনগর এবং রামগতি নিয়ে গঠিত এই আসনে আশরাফ উদ্দিন নিজান খুবই হেভিওয়েট। উনি দাঁড়ালে অন্য প্রার্থীরা আসলে ধরেই নেন যে আর কেউ সেখানে জয়লাভ করতে পারবেন না, কিন্তু তাকেও বিএনপি প্রথম ২টা তালিকায়, প্রথম যে ২৭২ আসনে যে বিএনপি প্রার্থী তালিকা ঘোষণা করেছে, সেখানে তার নাম ঘোষণা করা হয়নি। ওইখানকার জনগণ এবং ব্রাহ্মণবাড়িয়া ২ এবং লক্ষ্মীপুর ৪ আসনের যে ভোটাররা আছেন, বিএনপি ভোটাররা আছেন এবং তাদের সমর্থকরা, রুমিন ফারহানা এবং হচ্ছে আশরাফুদ্দিন নিজানের যে সমর্থকরা রয়েছেন, তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ দেখা গেছে শেষ পর্যন্ত কি তারা দলীয় মনোনয়ন পান কিনা। না পাইলেও তাদের আসলে তারা স্বতন্ত্র হইতে তাদের কোনো দ্বিধা নেই, এটা মোটামুটি স্পষ্ট। প্রথমে আসি রুমিন ফারহানা। আমরা জানি গত কয়েকদিন ধরে বিএনপি দলীয় যে প্রার্থী, বিভিন্ন আসনে যে বিএনপি প্রার্থী ঘোষণা করেছে, এই প্রার্থীদেরকে কেন্দ্রে ডাকছে। এর মধ্যে ২-১ জন এমন প্রার্থীকেও ডেকেছে যাদেরকে এখনো মনোনয়ন দেওয়া হয়নি। অর্থাৎ যে শূন্য আসনগুলো, খালি আসনগুলো রয়েছে, সেই আসনগুলোতে তাদেরকে ডাকা হচ্ছে, কেননা তাদেরকে আগামী যে ঘোষণা আসবে সেই ঘোষণায় তাদেরকে মনোনয়ন দেওয়া হবে। গত দুদিন ধরে রুমিন ফারহানা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, অর্থাৎ এর মধ্য দিয়ে স্পষ্ট যে হচ্ছে তিনি কেন্দ্রের এই বৈঠকে ডাক পাননি। তার মানে আগামী যে তালিকা, সেই তালিকাতেও রুমিন ফারহানার নাম নেই। তাহলে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে কাকে দেওয়া হইতে পারে? সম্ভবত জমিয়তে উলামা পাইতে পারে, এটা নিয়ে আলাপ আলোচনা চলছে হয়তোবা। এখন পর্যন্ত যে সিমটম, এই সিমটমে এটা স্পষ্ট রুমিন ফারহানা দলীয় মনোনয়ন পাচ্ছেন না। এখন কথা হলো, রুমিন ফারহানা কি স্বতন্ত্র নির্বাচন করবেন কিনা। কেন্দ্র থেকে তো রুমিন ফারহানা এই বৈঠকে ডাক পাননি, তিনি এখন কি করছেন? তিনি ব্রাহ্মণবাড়িয়াতে মিটিং করছেন বা সভা করছেন। শুক্রবার শনিবার দুদিনই আমি নিজ হাতে তার সভা করার রিপোর্ট তুলেছি। শুক্রবার যে সরাইলে যে সভা করেছেন, প্রায় সরাইলের বিভিন্ন ইউনিয়নে তিনি এই যে আপনার এইসব সভা করছেন। এখানে হচ্ছে মূলত বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে এবং হচ্ছে বিএনপির যে ৩১ দফা, সেই ৩১ দফা বাস্তবায়নের জন্য তিনি এইসব সভাগুলো করছেন। তো শুক্রবারের যে সভা, সেই সভায় তিনি বলছেন, আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি যা বলি তাই করি। এটা ভালো হলে ভালো, মন্দ হলে আমার কিছু করার নেই। আপনারা যদি পাশে থাকেন, ইনশাআল্লাহ মার্কা যাই হোক নির্বাচন করব। আমি সরাইল আশুগঞ্জ থেকেই নির্বাচন করব। অর্থাৎ তিনি বুঝে গেছেন বিএনপি থেকে তিনি নমিনেশন পাচ্ছেন না। তিনি এই মার্কা যেটাই হোক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করবেন। সেখানে তার যে অনুসারী আছেন, সেই অনুসারীদেরকে তিনি সেই বার্তা দিয়ে দিলেন। সেখানে এই যে বৈঠকটি, এই যে সভাটি হলো, সেখানে ব্যাপক পরিমাণে বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং রুমিন ফারহানা সেখানে বক্তব্য দিয়েছেন। আরও নানান বিষয়ে হাদিকে নিয়ে কথা বলেছেন, কিন্তু তিনি তার নির্বাচনের যে করবেন সেটা তিনি এখানে স্পষ্ট করেছেন। শনিবার আরেকটি সভা করেছেন তিনি। সে সভায় তিনি বলছেন, আমি মনোনয়ন কিনব না। আমার এলাকার ভোটাররা যদি মনে করেন ওনারা কিনবেন, আমি কিনব না। অর্থাৎ তিনি দলকে বার্তা দিলেন যে, বা হচ্ছে নেতাকর্মীদেরকে দিয়ে বা ভোটারদেরকে দিয়ে মনোনয়ন কেনার কথা বললেন, যার মধ্য দিয়ে তিনি দলকে বার্তা দেবেন যে হচ্ছে আমার ভোটাররা আমাকে জোর করে দাঁড় করিয়েছে। রুমিন ফারহানা যদি দলীয় মনোনয়ন নিয়ে এমপি নাও হন, হয়তো বা তাকে হচ্ছে
এই নারী কোটাই হচ্ছে হয়তো সংসদে নেওয়া হতে পারে, কিংবা হচ্ছে উচ্চকক্ষে নেওয়া হইতে পারে। যেটাই হোক, বিএনপি একটা কিছু তো তাকে করবে, মানে তার বিষয়ে সিদ্ধান্ত নিবে পরবর্তীতে, তাকে যদি মনোনয়ন না দেওয়া হয়। কিন্তু তিনি যে নির্বাচন করছেন এটা স্পষ্ট, তিনি তার ভোটারদেরকে দিয়ে, তার নেতাকর্মীদেরকে দিয়ে, তার অনুসারীদেরকে দিয়ে তিনি মনোনয়ন কেনাবেন, এটা 100% কনফার্ম। তিনি বিএনপির মনোনয়ন পাচ্ছেন না, এটাও মোটামুটি কনফার্ম ধরে নিতে পারেন। শেষ পর্যন্ত কি হয়, শেষ দিকে ওলট পালট, রাজনীতিতে শেষ বলতে কিছু নাই, শেষ মুহূর্তে ওলট পালট হইলেও হইতে পারে। তবে রবিন ফারহানা মনোনয়ন পাচ্ছেন না, এটা কনফার্ম এখন পর্যন্ত। যে সিমটম এটা কনফার্ম, সূত্র মতে যে তথ্য এখন পর্যন্ত কনফার্ম, রবিন ফারহানা বিএনপির মনোনয়ন পাচ্ছেন না। তিনি স্বতন্ত্র নির্বাচন করবেন, সেই দিকেই এগিয়ে যাচ্ছেন যদি বিএনপির এই তালিকায় কাটছাট না হয়। 2 নম্বর, আশরাফুদ্দিন নিজান, লক্ষ্মীপুর কমলনগর, 2001 সালের নির্বাচিত এমপি, 2008 সালের নির্বাচিত এমপি। যে নির্বাচনে বিএনপি মাত্র 30টি আসন পেয়েছিল, সেই নির্বাচনে এই আশরাফুদ্দিন নিজান জয়লাভ করে এসেছেন, এবং সংসদে তার যে বক্তব্য, সেই বক্তব্য ভাইরাল আর কি। সবাই তার সেই বক্তব্য পছন্দ করেন, ধর্মকে কেন্দ্র করে তিনি যে বক্তব্য দিয়েছেন। তিনি কি মনোনয়ন পাচ্ছেন? মানে তিনি মনোনয়ন পাবেন না, এটার কোনো কারণই নেই। মানে এই লোকটা নির্বাচনে দাঁড়াইলে তার প্রতিপক্ষ সবসময় চিন্তা করবে যে আমি আসলে দাঁড়িয়ে কি করব। এটা একদম চরম বাস্তবতা। সেখানে বিএনপির ভোটের বাইরেও ব্যক্তি আশরাফুদ্দিন নিজানের ব্যাপক পরিমাণ ভোট রয়েছে। ব্যক্তি আশরাফুদ্দিন নিজান অ্যাজ আ ফিগার, তার মানুষ তাকে এতটা পছন্দ করে। তবে তিনি মনোনয়ন পাচ্ছেন, এটা মোটামুটি কনফার্ম, স্পষ্ট হয়ে গেছে। এটা দুইভাবে স্পষ্ট হয়েছে। যেদিন বাংলাদেশ লিবারাল ডেমোক্রেটিক পার্টি বিলুপ্ত করে বিএনপির সঙ্গে যুক্ত হয়, সেদিনই সেখানে একটা বক্তব্য দিতে গিয়ে, দলের কেন্দ্রীয় অফিসে একটা বক্তব্য দিতে গিয়ে, এই বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলে ফেলেছেন, এটা ভুলক্রমে হোক, কিংবা হচ্ছে আশরাফুদ্দিন নিজানকে খুশি করার জন্য হোক, কিংবা কেন্দ্রে একটা বার্তা দেওয়ার জন্যই হোক, তিনি বলছেন লক্ষ্মীপুর 1 আসনে সাদাত হোসেন সেলিম, অর্থাৎ বিলুপ্ত যে এলডিপির, বাংলাদেশ এলডিপির যে যিনি সভাপতি ছিলেন, তাকে লক্ষ্মীপুর 1-এ দেওয়া হচ্ছে, আর হচ্ছে লক্ষ্মীপুর 4-এ আশরাফুদ্দিন নিজান পাচ্ছেন। সেদিনই তিনি এটা বলে ফেলেছেন। সেদিনই আমি বুঝে গেছি আশরাফুদ্দিন নিজানকে আসলে তার আর মনোনয়ন ঠেকানোর কোনো উপায় নাই, বা তিনি মনোনয়ন পাচ্ছেনই। এই যে বিএনপি প্রার্থীদের সঙ্গে বৈঠক করছেন, এখন পর্যন্ত যে দুটি তালিকা এবং 272 আসনে যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, এখন পর্যন্ত সেখানে আশরাফুদ্দিন নিজানের নাম নাই। লক্ষ্মীপুর 4 আসনটিও খালি রয়েছে। সেখানে জেএসডিকে দেওয়া হবে, জেএসডি সিনিয়র সহসভাপতি তানিয়া রব, অর্থাৎ আসম আব্দুর রবের স্ত্রী, সেখান থেকে নির্বাচন করবেন। তারা প্রচারণা করছেন, তারা বৈঠক করছেন, সেখানে সভা করছেন, নির্বাচনী সভা, বিএনপি থেকে ছাড় পাচ্ছেন ওই আসনটি, এরকম প্রচারণাও সেখানে চালাচ্ছেন। তবে বিএনপি যে তাদের প্রার্থীদের সঙ্গে বৈঠক করছে, সেই বৈঠকে আশরাফুদ্দিন নিজানকে ডাকা হয়েছে, এবং আশরাফুদ্দিন নিজান কেন্দ্রে এসে বিএনপির সঙ্গে বৈঠকটি করেছে। এখন আশরাফুদ্দিন নিজান তো প্রার্থী না, তাহলে তাকে কেন ডাকা হয়েছে? কেননা ওই চূড়ান্ত তালিকায় তার নাম রয়েছে, সেজন্যই হচ্ছে তাকে কেন্দ্রে ডাকা হয়েছে, এবং এই কেন্দ্রে তাকে ডাকার ফলে তিনি স্পষ্ট যে তিনি বিএনপির নমিনেশন পাচ্ছেন এবং তিনি নির্বাচন করছেন। এখন কথা হইল, তাহলে আশরাফুদ্দিন নিজানকে যদি বিএনপি সেখানে মনোনয়ন দিয়ে দেয়, তাহলে জেএসডিকে কি করবে? সেটা একটা বড় প্রশ্ন। তানিয়া রবকে কি করবে, বা হচ্ছে আসম আব্দুর রবকে কি করবে? বিএনপির উপর এমনি তার জোটের অনেক এই অখুশি। যেমন লেবার পার্টি ইতিমধ্যেই জোট ছেড়ে চলে গেছে, তাদের দীর্ঘদিনের সঙ্গী মুস্তাফিজুর রহমান ইরানের দল, তাকে মনোনয়ন দেওয়া হয়নি। তিনি যে আসন থেকে নির্বাচন করবেন, সেই আসনে আরেকজনকে বিএনপি দ্বিতীয় দফায় মনোনয়ন দিয়ে দিয়েছে। তারপরে দ্বিতীয় দফায় তাদের শরিকদের এমন কিছু আসন, যেখানে শরিকের প্রধানরা বা সেক্রেটারিরা নির্বাচন করবেন বলে বলা হচ্ছিল, সেই সব আসনে কয়েকটি আসনে বিএনপি মনোনয়ন দিয়ে দিয়েছে। এর মধ্যে কয়েকটি আসনে বিএনপি পরিবর্তন আনতে পারে, অন্তত 4টি আসনে, আমি গত ভিডিওতেই বলেছি। সেখানে 2-1টি জায়গায় বিএনপি পরিবর্তন আনবে, কাটছাট করে বিএনপির যে মনোনীত প্রার্থী, সেটা 275 থেকে দলীয় প্রার্থী 280 জন হইতে পারে। এর বাইরে বাকি সবাই 20 থেকে 25 জন জোটের প্রার্থী হইতে পারে। জোটকে তারা নানান কিছু দেবে টেবে বলে হচ্ছে এক ধরনের, এখন নির্বাচনের আগে, মানে নির্বাচনে জোটের প্রার্থী আর বিএনপির প্রার্থীর মধ্যে তো তফাৎ রয়েছে। কেননা বিএনপির প্রার্থীর এমনিতে দলের বাইরেও তার অনুসারী রয়েছে, তার কাছে টাকা রয়েছে, তার মাসেল পাওয়ার রয়েছে, ব্যক্তি হিসাবে গ্রহণযোগ্যতা বেশি, বড় দলের বড় নেতা হিসাবে তার ভার রয়েছে। সেই জায়গা থেকে জোটের প্রার্থীদের ওই তৃণমূলে ওইভাবে গ্রহণযোগ্যতাও নাই, তাদের দলের সাইজটাও ছোট, এবং জোটের প্রার্থী দিলে সেখানে বিদ্রোহী হওয়ার সম্ভাবনাও বেশি। সেই জায়গা থেকে জোটকে হয়তো সেসব বলে টলে বিএনপি যতটা কমিয়ে আনতে পারে জোটের ক্ষেত্রে, তাদেরকে অন্য কিছু দেওয়া, পরবর্তীতে ক্যাবিনেটে নিয়ে যাওয়া, উচ্চকক্ষে নিয়ে যাওয়া, সেই সব বিষয়ে হয়তো বিএনপি তাদেরকে আপাতত হয়তো বুঝিয়ে খুশি করে হয়তো সেখান থেকে ছাড় নিলেও নিতে পারে। তবে
20 থেকে 25টি আসনে তো ছাড় দিতেই হচ্ছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।